নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং এখন ফুটবলে কিছুটা বিরতি, বিরতি বলা ভুল, আন্তর্জাতিক ফুটবল তো সামনেই আসছে, তবে ক্লাব ফুটবলে আপাতত কিছুটা বিরতি। কিন্তু এর মাঝে যে খবরটা সামনে আসছে অলরেডি আপনারা জেনে গিয়েছেন যে আসন্ন আইএসএলে কিন্তু বেশ কিছু নিয়মের পরিবর্তন আসতে চলেছে। এরকম খবর সামনে আসছে এবং কি কি নিয়মের পরিবর্তন অবশ্যই হচ্ছে এশীয় কোটার যে বিদেশি, যেটা বাধ্যতামূলক আপনার স্কোয়াডে রাখতেই হবে, সেই বাধ্যতামূলক নিয়মটা কিন্তু এবার সরতে চলেছে। এটা এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে স্যালারি ক্যাপ। আইএসএলে যে স্যালারি ক্যাপ ছিল 15.5 কোটি টাকা, সেইটা বৃদ্ধি হয়ে হচ্ছে 18 কোটি টাকা। এটা দ্বিতীয়ত। এবং তৃতীয় যে নিয়মটা সেটা হচ্ছে স্যালারি ক্যাপের ঊর্ধ্বে, মানে স্যালারি ক্যাপের বেশি আগে মার্কি প্লেয়ার শুধু নেওয়া যায়, তাতে মার্কি বিদেশি খেলোয়াড় যারা অনেক বড় নাম, বড় টুর্নামেন্টে খেলেছে, তাদেরকে স্যালারি ক্যাপে বেশি নেওয়া যেত। এবার সেই নিয়মটা বদলে হচ্ছে আপনি দুটো করে দেশীয় কিংবা আন্তর্জাতিক ফুটবলার, অর্থাৎ দুটো দেশীয় হতে পারে, দুটো আন্তর্জাতিকও হতে পারে, মোটামুটি দুটো ফুটবলার আপনি নিতে পারেন স্যালারি ক্যাপের বেশি, অর্থাৎ 18 কোটি বেশি দামে। এবং এইটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে ভারতীয় ফুটবল সার্কিটে, প্রচুর আলোচনার ঝড় বয়ে গিয়েছে। কারণ একটা সমতার খেলা হোক কিংবা ভারতীয় ফুটবলের উন্নতি, বিভিন্ন কিছু কথা হচ্ছে এবং সেটা নিয়ে আমরা আলোচনা করবো। সাইডটা আমরা পয়েন্ট বাই পয়েন্ট আমরা হয়তো আসলে খুব ভালো হবে। প্রথমত এশীয় কোটা। আমি সাইড তোমার কাছে জানতে চাইবো যে এশীয় কোটা মানে এই নিয়মটা তুলে দেওয়ার বিষয়। কারণ আমরা যদি আমাদের দুটো প্রধানের কথা বলি, মোহনবাগানের ক্ষেত্রে অলরেডি দুজন এশীয় কোটার বিদেশি রয়েছে। অস্ট্রেলিয়ান বেশি, অস্ট্রেলিয়ান দিমিত্রি এবং কামিংস এবং ম্যাকলারেন আসছে, ম্যাকলারেন আসছে তিনটে আমাদের হয়ে গেল। ইস্ট বেঙ্গলের কথা বললে অলরেডি হিজাজি মাহির, তিনি কিন্তু অলরেডি রয়েছেন এশীয় কোটার। সুতরাং এই নিয়মটা গিয়ে কোথাও গিয়ে হয়তো তাদের একটা এফেক্ট পড়তেই পারে। কিন্তু সাইদা, এখানে প্রশ্ন থাকবে এশীয় কোটার এই বিদেশি সরানোটা কতটা যুক্তিযুক্ত তোমার কাছে? শোনো না, এটা তো আমার কথা হচ্ছে এশীয় কোটার বিদেশি খেলিও তো আমাদের লাভ হয় না, না। আমাদের লাভ হয় না। এটা এএফসি তৎকালীন সময় নিয়ম ছিল। কেননা এশীয় কোটাদেরকে কনফার্ম করতে হবে বিভিন্ন দেশের লিগগুলোতে, তাতে এশিয়ান ফুটবলের ডেভেলপমেন্ট হবে, এশিয়ার ফুটবলারদের পরিচিতি বাড়বে, অর্থনৈতিকভাবে তারা বলবান লাভবান হবে। কিন্তু ইন্ডিয়ান কোনো ফুটবলার তার বাইরে গিয়ে খেলছে না। না। ইন্ডিয়ান কোনো ফুটবলার কি বাংলাদেশেও খেলেছে? না। খেলেনি। তা তা লাভ তো আমাদের কিছু, আমাদের ফুটবলের তো আক্ষরিক কোনো উপকার হয়নি। উপকার অধিকাংশই হয়েছে তোমার নট অস্ট্রেলিয়ান প্লেয়ার কিছু, কারণ অস্ট্রেলিয়াতে ফুটবলের মান অনেক বেশি। তোমার এই সেন্ট্রাল কোস্ট মেরিনার্স, তারা এএফসি কাপ চ্যাম্পিয়ন হয়েছে। তাদের বাজেট মোহনবাগানের থেকে 20-25 কোটি কম। কেননা ওদের দেশের ধর 45 কোটি 48 কোটি ওদের বাজেট। আসলে ওদের দেশের লোকাল প্লেয়ারদের যে টাকাতে ওরা খেলাতে পারে, আমাদের সেখানে ধরো একটা লোকাল প্লেয়ারদের সেই মান নেই, অথচ সেই স্যালারি। ঠিক আছে, আমি এটা জাস্ট একটা উদাহরণ দিতে চাইছি। এটা আমাদের ইন্ডিয়ান ফুটবলে কোনো উপকার হয়নি। আমার মনে হয় এটা যদি নিয়ম হয়ে থাকে, এটা ইন্ডিয়ার উপকার হবে। বিদেশি খেলা তাহলে বাইরে থেকে অরিজিনাল বিদেশি খেলা, কোনো কোনো মানে বাউন্স নেই কিছু। ইউরোপিয়ানরা খেলবে, ল্যাটিন আমেরিকানরা খেলবে, আফ্রিকানরা খেলবে, এই বিদেশি। আর আমার মনে হয় এই সিদ্ধান্তটা হয়েছে, দেখো এখন তো এএফসি চলছে তোমার তোমার মিডল ইস্ট থেকে, মানে আরব দুনিয়া এএফসি কে চালাচ্ছে, কন্ট্রোল করছে, এবং বিশ্ব ফুটবলকেও কিছু কিছু ক্ষেত্রে তারা ইন্ডিকেট করছে। এখন কথা হচ্ছে তারা তো চাইছে যে তাদের দেশের লিগগুলোকে ইউরোপের স্ট্যান্ডার্ড লিগের সমান নিয়ে যাবে। 2-3 বছর পর থেকে ওয়ার্ল্ড ক্লাব কাপ শুরু হবে, একেবারে তোমার ছুটে নিতে হবে তখন বিশ্বকাপের মতোই, একদম প্রপার। তখন আল নাসের ভার্সেস রিয়াল মাদ্রিদ ম্যাচটা যখন হবে, তখন তোমাকে ছুটে নিতে হবে। মানে এখন যেমন ভাবে ওয়ার্ল্ড কাপ বা ইউরো কাপ আমরা যেভাবে কভার করি, ঠিক সেইভাবেই করতে হবে। সুতরাং খেলাটা তো শুধু ইউরোপের টিমগুলো খেলবে না, বা শুধু কম্পিটিশন দেওয়ার জন্য ব্রাজিলের টিমটা থাকবে না, শুধু আর ওই সাও পালো থাকবে না। এখন তোমার এশিয়ার সেরা টিমগুলো কিন্তু সেখানে তারা মাঞ্জা দেবে, তারা লড়াই দেবে। সেইটা একটা বড় কারণ বলেই আমার মনে হয়, তাই 2-3 বছর আগে থেকে তার একটা প্রিপারেশন শুরু হয়েছে। এশিয়া পর্যায়ে যখন এটা শুরু হয়েছে, তার এফেক্ট তোমার
এশিয়া এএফসি নিয়ন্ত্রিত লিগ যেহেতু আমাদের, হুম। আমাদের সেখানে এসে ধাক্কা লাগছে এটা। এবং সেক্ষেত্রে প্রথম আলোচনাটা হলো কি এশীয় কোটার প্লেয়ার, এটা তো আমাদের উপকারী হবে। আমরা একজন উজবেকিস্তান প্লেয়ার, ভালো কোয়ালিটি প্লেয়ার, আমি খারাপ বলছি না, কিন্তু উজবেকিস্তান একটা প্লেয়ারকে যদি সেন্টার ব্যাক খেলাই, তার থেকে যদি একটা ভালো কোয়ালিটির যদি সমান দামে একটা জার্মান প্লেয়ার পাই, একই দামে আমি পেয়ে যাচ্ছি, কিন্তু সেটা আরো মান ভালো দিচ্ছে, এটা ফুটবলের উপকার হবে। 2 নম্বর বিষয়টা হচ্ছে স্যালারি ক্যাপ। হ্যাঁ, স্যালারি ক্যাপটা নিয়ে আমি আসবো, কারণ অনেক দর্শক বন্ধু এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে আমি দেখছিলাম এই স্যালারি ক্যাপ বৃদ্ধিটা নিয়ে অনেকের কাছে এই অভিযোগটা রয়েছে যে যেহেতু মোহনবাগান এবং মুম্বাই এই দুটো দল হচ্ছে স্যালারি বা হোক বা বাজেটের দিক থেকে অনেকটাই উচ্চ স্তরে, বেঙ্গালুরু এফসি হোক বা এফসি গোয়া তারা কিছুটা হলেও ওই জায়গাটা পৌঁছানোর চেষ্টা করে কিন্তু হয় না। এখানে প্রশ্ন হচ্ছে তাহলে কি এই একটা মানের বা বৈষম্যের একটা কি কোনো প্রভাব ঘটবে, যেখানে মোহনবাগান মুম্বাই চাইলেই এখন তারা এখন প্লেয়ার পাওয়ার একটা লাইসেন্স পেয়ে গেল। সুব্বরাজি, বলতে দুঃখ লাগে বা এটাই সত্যি কথা। হুম। ধরো লা লিগাতে রিয়েল মাদ্রিদ বার্সেলোনা যেটা বলবে সেটা লিগ কমিটি বেশি শুনবে তো, হুম। নাকি সেভিয়া ভিল্লারিয়েল বললে লিগ কমিটি শুনবে? নিশ্চয়ই রিয়েল মাদ্রিদ বার্সেলোনা একদম বললেই একদম শুনবে। একদম। অ্যাটলেটিকো দি মাদ্রিদ চেষ্টা করবে কিছু ভাবে ম্যানিপুলেট করার বা কিছু বলার চেষ্টা করবে, শুনবে অর্ধেক, অর্ধেক শুনবে না। হুম। তা এখন কথা হচ্ছে এই জায়গাটা দাঁড়িয়ে গেছে, কেননা অন্য অন্য দলের থেকে আমরা কয়েক যোজন মাইল এগিয়ে যাব, এটার একটাই পদ্ধতি বা জায়গা রাস্তা, সেটা স্যালারি ক্যাপ। কারণ স্যালারি ক্যাপ দিয়েই তুমি আইএসএল এর সমস্ত টিমকে একটা জায়গায় রাখতে পারবে। হুম। স্যালারি ক্যাপ তুলে দিলে তুমি আর রাখতে পারবে না, বিশেষ করে না। মার্কি প্লেয়ারদের জন্য যখন ওপেন করে, আমি 100 কোটির প্লেয়ারও খেলিয়ে দেবো, একদম। তাই না? হুম। যারা আইপিএল এর টিম কেনার জন্য 4,000 কোটি টাকা খরচ করতে পারে, 100 কোটির একটা প্লেয়ার তারা নিতেই পারে। ভালো খারাপ দুটোই আছে, আমি প্রথমে খারাপটা বলছি। হুম। এতে ক্ষেত্রে কি হচ্ছে, একটা ইস্ট বেঙ্গল ম্যানেজ করে চলছে, একটা মোহামেডান ম্যানেজ করে চলছে, একটা পাঞ্জাব ম্যানেজ করে চলছে, হুম। যে কি করে কি করা যায় ভাবছে। একটা হায়দ্রাবাদ এফসি উঠে যাচ্ছে স্যালারি দিতে পারছে না বলে, সেখানে লিগের বৈষম্য তৈরি হবে। ঠিক যেমন কোয়েস্ট মলে গেছো, আমি আবার একটু সামাজিক জীব, মানে মনে করি আর কি, চেষ্টা করি। কোয়েস্ট মলে গেছো, হুম। কোয়েস্ট মলের পেছনে গেছো, লোহাপুলের দিকে গেছো, যারা ওই লোহাপুলে বাসিন্দা, ওই আশেপাশে অঞ্চলের বাসিন্দা, তাদেরই জায়গা ছিল ওই কোয়েস্ট মল। যে কোয়েস্ট মল কোটি কোটি টাকার কেনা বেচা চলে, বড় লোকের ছেলেমেয়েরা দামি দামি গাড়ি থেকে এসে নামে, তাদেরই একদিন জায়গা ছিল ওই কোয়েস্ট মলের এলাকাটা, আমাদের পুরনো অফিসের জায়গা। তারাও থাকে এখন, কিন্তু ওর পেছনে ঝুপড়িতে, বস্তিতে। এই যে বড় লোক আর গরিব লোকের যে ফারাকটা, একই ভারতবর্ষ, একই ভোটাধিকার, একই সিস্টেমের মধ্যে যে লাইট আর আলোহীন, আলো আর হীনতার যে ফারাক, যেটা, সেই ফারাকটা কিন্তু বাড়বে ফুটবলে। মানে এইতে এইতে তাহলে তো বিষয়টা হয়ে গেল। আমি যে যে স্পেনের কথা তুমি বললে, কারণ সব্যসাচী, ফুটবলে তো কেউ ইনভেস্ট করে লাভ পাচ্ছে না। এটা একটা এখন কথা হচ্ছে, গোয়েঙ্কা বাবু তিনি ফুটবলটাকে আনন্দ করে তিনি ফুটবলে ইনভেস্ট করেন, তিনি কিছু হয়তো ভেবে কিছু পাবেন ভেবে করছেন না, কিন্তু প্যাশনের জন্য কিন্তু বলছি। প্যাশনের জন্য করছেন, কিন্তু একদম। সবাই তো করছে না, আমি সেটা করছে না, না। বা বাঙ্কারিল সেটা করছে না, বা তারা ভাবছে ঠিক আছে একটু একটু করে করি, হ্যাঁ, পুরোটা করতে চাইছে না, কারণ কোনো রিওয়ার্ড তো নেই বা কিছু ফেরত আসার একদম। কিছু নেই। মানে সিটি গ্রুপ, তাদের 15টা টিম আছে, একটা টিম চলছে, তাদের তো কিছু এসেই যাচ্ছে না। হুম। বাকিরা তো কঠিন পরিস্থিতিতে আছে। এ তো আর আইপিএল নয় যে তোমার ভারতবর্ষে ক্রিকেটে একটু একটু আমি 100 টাকা ইনভেস্ট করলে আমি 1,000 টাকা ফেরত পাবো বা 500 টাকা ফেরত পাবো, না। সেই জায়গাটারই কোনো জায়গা নেই এখানে। আমার মনে হয় সেক্ষেত্রে তো এই ব্যবধানটা বাড়বে, মানে আলো আর আলোহীনতার ব্যবধান তো বাড়বেই। তাহলে তো কম্পিটিশনটা কোথাও কি শেষ হয়ে যাচ্ছে। শুভরাজি, হ্যাঁ, কম্পিটিশন তো শেষ হচ্ছেই। আজকে যে ইস্টবেঙ্গল দিমিত্রিয়াসের জন্য ফুল যাচ্ছে, সে পরে যখন আর দিমিত্রিয়াস আর কোনো টার্গেট থাকবে না, কেননা যখন যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যদি মনে করে যে আমার ভারতীয় ফুটবলের উন্নতি ঘটাতে হবে, তার ফিফা আইএফএ মনে করছে, এআইএফএফ যদি মনে করে যে ভারতীয় ফুটবলের উন্নতি ঘটাতে হবে, ইপিএল এর টিভি সত্ত্ব থেকে এত লাভ, লা লিগার টিভি সত্ত্ব থেকে এত লাভ,
পৃথিবীতে সমস্ত দেশের থেকে ইন্ডিয়াতে। দেখছি ইন্ডিয়াতে অনেক লাভ। হুম। ইন্ডিয়ার টাইম মেনটেন করে লা লিগা হয়, তুমি জানো। একদম কিছু কিছু ম্যাচ খেলা হয় গুরুত্বপূর্ণ। ম্যাক্সিমামই আমাদের ম্যাক্সিমাম ইপিএল সমস্ত আমাদের কিছু। আমাদের টাইম মেনটেন করে, কারণ হ্যাঁ আমাদের একটা হিউজ ভিউয়ার্স আছে। হ্যাঁ ভারতবর্ষে 130 কোটির ওপরে জনগণ, তার মধ্যে 35 কোটি দুবেলা হয়তো দুমুঠো খাওয়া জোটে না। হুম, আমাদের দারিদ্র সীমার নিচে, আমাদের বিপিএল তালিকার নিচে। অথচ ভারতবর্ষের 20 থেকে 25 কোটি মানুষের ক্রয় ক্ষমতা ইউরোপিয়ান আমেরিকানদের থেকে সমান বা তার বেশি কিছু কিছু ক্ষেত্রে। হুম, এই যে হিউজ জনসংখ্যার মধ্যে একটা বড় জনসংখ্যা দ্বারা ক্রয় ক্ষমতা আছে। এখন তোমার এখানে কিছুটা মার্কেট বুঝতে হবে, ইকোনমিক্স বুঝতে হবে। হুম, তাদের যে ক্রয় ক্ষমতা আছে, যদি 20 কোটি মানুষের যদি ক্রয় ক্ষমতা, 25-30 কোটি মানুষের যদি ক্রয় ক্ষমতা থাকে, পৃথিবীর টপ লেভেলের জিনিসের ক্রয় ক্ষমতা থাকে, তা গোটা পৃথিবীর বড় বড় ব্র্যান্ড আর কর্পোরেটরা ভারতবর্ষের 135কে নিয়ে ভাববে না। 135 থেকে 105 কোটি বাদ দিয়ে তারা কিন্তু শুধু ওই 30 কোটিটা নিয়ে ভাববে। কারণ ওই 30 কোটি মানে ইউরোপের কিন্তু 15টা দেশ ঢুকে যাবে ওর মধ্যে। হুম, ঠিক আছে? আর আমেরিকার সমান জনসংখ্যা হয়ে যাচ্ছে। এই যে 30 কোটি বা 25 বা 30 কোটি যে তাদের টার্গেট অডিয়েন্স করে কিন্তু গোটাটা ভাবছে সব্যসাচী, হুম, তাহলে ফুটবল কেন পিছিয়ে থাকবে? ফুটবলার ভাববে আমরা ওই 30 কোটির জন্য খেলবো। অবশ্যই। তাহলে যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জীবনের শেষ ম্যাচ লিগটা যদি মনে করে, তার এজেন্ট মনে করে, এএফএফ মনে করে, এএফসিও যদি মনে করে যে ভারতবর্ষকে টেনে তুলতে গেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দরকার 1 বছর ওখানে, ফিফাও মনে করে, তা সবকিছু মেনে মনে করে ঠিক আছে ভারতবর্ষে 1 বছর চলে যাক, তা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাহলে 5-6 কোটি 10 কোটি 15 কোটিতে আসবে না। সে 42 বছর বয়সে এলেও সে তো তার পেমেন্টটা নেবে ঠিকঠাক। একদম। তুমি যদি মনে করে দেখো, ও রিয়েল মাদ্রিদে যে টাকাটা পেত তার দ্বিগুণ অর্থে কিন্তু আল নাসেরে যোগ দিয়েছে। হুম, ও তো স্যাক্রিফাইস করেছে কোথায়? লিগ নিচ্ছে। টাকার জায়গায় স্যাক্রিফাইস করেনি দ্বিগুণ। ডবল পাঁচ। এখন সেই জায়গা থেকে সে যদি আসে, ভারতবর্ষের ফুটবলটাও তো উন্নত হবে। আমি তো পজিটিভ জায়গাটার কথা বলছি, ক্রিশ্চিয়ানো না নামের নাম বললাম। হুম, এখন অনেক নাম আছে, এই নামগুলোকে তো তোমার টার্গেট করতে হবে, কেননা লিগ লসে চলছে। লিগ লসে চলছে যখন, তখন আমার অল আউট যাওয়ার আর পথ কি খোলা আছে? অল আউট যাওয়ার পথ খোলাটা নিশ্চয়ই ইস্টবেঙ্গল, মোহামেডান বা এই যা বাকি দলগুলো যারা আছে, পাঞ্জাব বা চেন্নাই, এরা দায়িত্ব নেবে না। কারণ সবচেয়ে বেশি ইনভেস্ট যে করছে, লস তার তত বেশি হচ্ছে। মোহনবাগান, মুম্বাই সিটি যদি সবচেয়ে বেশি ইনভেস্ট করে থাকে, তাদের লস তত বেশি হচ্ছে। এফএসডিএল সবচেয়ে বেশি কথা ওদের কাছেই শুনতে হচ্ছে, কারণ সবচেয়ে বেশি খরচটা ওরা করছে। সুতরাং এফএসডিএল এর কাছে যদি কোনো ন্যাগিং শিশু থাকে যে মা আমার এটা কিনে দিতে হবে, আমার ওটা লাগবে, এটা শুনতেই হবে তার কথা। কারণ লিগের সবচেয়ে ইম্পর্টেন্ট রোল দুটো প্লে করছে তারা। এখন সেই জায়গা থেকে যদি সে মনে করে আপনি এই স্যালারি ক্যাপটা তুলে দিন, আমি তো আবার দেখছি যে লিগের মান বাড়ানোর জন্য কোন কোয়ালিটির প্লেয়ার আনা যায়, তখন দিমিত্রি পেত্রাতোসকে তারা আর টার্গেট করবে না। তখন তারা আর জেমি মেকলারেনকে টার্গেট করবে না। তখন ব্রাজিলের ফ্লেমেঙ্গো থেকে প্লেয়ার নিয়ে আসার চেষ্টা করবে, সেগুন্ডা বি থেকে প্লেয়ার আনার চেষ্টা করবে না, লা লিগা একটা প্লেয়ারকে নিয়ে আসার চেষ্টা করবে, বিল্লা রিয়েলে একটা প্লেয়ারকে তোলা যায় কিনা। 100-150 কোটি টাকায় পৃথিবীর টপ প্লেয়ার পাওয়া যায়, যদি মনে করে একটা দুটো প্লেয়ার নিয়ে আসবো। কি করবে তখন? এটা হতে পারে না। কন্টেকে আমি সই করাবো যদি মনে করে। সেই জায়গাটা ওপেন করার চেষ্টা আমার মনে হয় টোটালটার মধ্যে একটা পরিকল্পনা আছে, আমার সব মনে হয়। এবং তার সঙ্গে আমার কিছু বাস্তব ভাবনা থেকে আমি এটা বললাম তোমাকে। এটা একদমই সব কিছুরই একটা নেতিবাচক আছে, ইতিবাচক দিকটা ইতিবাচক দিকটা অনেকটাই আছে। অনেকটাই আমি আছে। নেতিবাচক ইতিবাচক দুটোই বললাম তোমাকে। আমি তোমার কাছে শুনবো সব্যরাজি, তুমি যখন এই গোটা বিষয়টা প্রথমে শুনলে তোমার টোটাল তখন কেমন না লাগে? ওই তো আমি যেটা বললাম তোমাকে, আমার মাথাতে ফার্স্টে ওটাই এলো যে মোহনবাগান এবং মুম্বাই সিটি নিঃসন্দেহে ভালো দল, তারা বড় বাজেটের টিম করে এবং যথেষ্ট ভালো টিম করে। আমার মনে হয় বড় বাজেট থাকলে যে ভালো টিম হবে সেটা কিন্তু কোনো মানে নেই, এবং সেটা যে ভালো টিম করে সেটা নিঃসন্দেহে ওরা দুটো টিম করে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাকি 8টা দল, বা সরি বাকি এখন 10টা দল, যেহেতু 12টা দল হয়ে গেছে, বা আগামী দিনে যে দলগুলো আসবে তারা কোন মোটিভেশনটা নিয়ে আসবে? কারণ আমাদের এই লিগটা, আমাদের ভারতবর্ষের ফুটবল তো আর স্পেন বা ইংল্যান্ডের মতো নয়, তাই এত অনেকটা উন্নত। আমরা এখনও 121-এ রয়েছি। তো সেখানটায় দাঁড়িয়ে কোথাও গিয়ে যে এই যে সমতা, বৈষম্যটা হারিয়ে গেল, এই বৈষম্যটা চলে এলো, এখানে কোথাও গিয়ে বাকি যে দলগুলো রয়েছে একই কেউ ইনভেস্ট করতে চায় না।
কথাটাই, যেখানে হায়দ্রাবাদ টিম উঠে যাওয়া কেউ অবস্থা। কি ইনভেস্ট করতে জানে, তা ইনভেস্ট কখন করে যে মনে হয় ঠিক আছে আমি এই দলটাকে হয়তো চ্যাম্পিয়ন করানোর জন্য, বা কোনো একজন সঞ্জীব গোয়েঙ্কা যদি আসে, আজকে মোহনবাগান একজন সঞ্জীব গোয়েঙ্কাকে পেয়েছেন, এটা অবশ্যই তাদের কাছে খুবই বড় একটা উপহার। কিন্তু অন্য একজন সঞ্জীব গোয়েঙ্কা কি করতে আসবেন? তিনি যদি দেখেন যে এই একটা বৈষম্য চলে এসেছে, বাজেটে সেরকম কোনো ব্যাপার নেই, দলগুলো যেরকম পারছে স্পেন্ড করছে, অথচ কোনো ফিডব্যাক নেই, তার কোনো অথচ ফিডব্যাক নেই, কিন্তু মানে পাওয়ার কিছু নেই আর। পাওয়ার নেই, এবং দেশের সর্বোচ্চ লিগ। আমার মনে হয় দেখো সব্যরাজি, পাওয়ার নেই বলেই আমার মনে হয় মার্কেটটা ওপেন করার চেষ্টা করেছে। কিন্তু আমি যে তোমাকে নিয়ে বা কাকে নিয়ে আর আমরা একটা শো করেছিলাম, নিশ্চয়ই তোমার মনে হয়, এক্সট্রা টাইমের শো, আমরা কে করছি ব্যাপারটা না, এক্সট্রা টাইমের শো, আমাদের সবারই মতামত থাকে সমস্ত কিছুতে, যে মোহনবাগান একটা 8জনকে নিয়ে আলাদা দল করছে, মনে হ্যাঁ হয় হ্যাঁ বলেছিলাম। এফসির জন্য মোহনবাগান 8জনকে নিয়ে আলাদা দল করতে চাইছে, এটা তো খবর, আমরা সেটা রিউমার না, আমরা যেটা করেছিলাম ওটা অরিজিনাল, হুম। এবং ওদের ভেতরে সেই আলোচনা চলছে। সেক্ষেত্রে তো তারা তো চাইবে যে আমাদের এটা বাধা না পাক, একদম। সেক্ষেত্রে তো স্যালারি ক্যাপ একটা ইম্পর্টেন্ট বিষয়। হুম। আমাদের ওই খবরটা কিন্তু আজকে শিলমোহর প্রাপ্ত হলো, কেননা স্যালারি ক্যাপ চাইছে না মোহনবাগান, এটা তো খুব স্বাভাবিক, হুম। কারণ তারা তো এএফসি তে টপ লেভেলের পারফর্ম করতে চাইছে। একদম। সেক্ষেত্রে স্যালারি ক্যাপ থাকলে তো তারা ওই টিমটা করতে পারবে না, তাই না? হুম। দুটো মার্কি আর দুটো তোমার 18 কোটি, বাকি 4জন তুলে নাও। একটা স্ট্যান্ডার্ড তো মেনটেন করতে হবে, হ্যাঁ। তাই না? হিউজ লেভেলের আজ যেখানে খরচ আছে, এই মার্কিদের খরচটা কি, টোটাল খরচটা কি, সব নিয়ে মোহনবাগান কিন্তু একটা বড় হিসেবে যাওয়ার চেষ্টা করছে, এবং শুধু মোহনবাগান নয়, হয়তো মুম্বাইও করছে। এখন কথা হচ্ছে তাদের কেউ কেউ তো রিয়েল মাদ্রিদ হবে, একটা একটা লিগে তো সবাই রিয়েল মাদ্রিদ নয়, না। তাই না? হুম। বা একটা লিগে তো সবাই পিএসজি নয়, খুব স্বাভাবিক। একটা লিগে সবাই ম্যানচেস্টার সিটি নয়, সবাই হতে পারে না সেটা। না। এ আমাদের লিগে এটাই রিয়েল মাদ্রিদ, এটাই ম্যানচেস্টার সিটি, এটাই তোমার পিএসজি, সেটাই মোহনবাগান, আমাদের এটাই ব্যাপার, তাদেরকে ওপেন হ্যান্ড দিতে হবে, একদম। তাই নাকি? এই ওপেন হ্যান্ড দেওয়ার জায়গাটা আমার মনে হয় সঞ্জীব গোয়েঙ্কা বাবুরা জয় করেছেন, নয়তো এটা হতো না। কিন্তু এবং আমাদের লস হচ্ছে বলেই তো তারা চাইছে যে চলো লিগের মানটা আরো বাড়ানো যায়, কি করে মান বাড়ানোর একটাই পথ, ওপেন করে দাও। একটাই পথ সব্যসাচী, ওপেন করে দাও। তুমি বলো, আমি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথার কথা হচ্ছে, হুম। তুমি কি কোনোদিনও আল নাসের নাম শুনেছো? না। তুমি কি কোনো সৌদি লীগ দেখেছো? এখন তো দেখো, বা খবর তো নাও, হ্যাঁ। বা কি হলো, রোনাল্ডো পেনাল্টিতেই গোল করছে আমি দেখলাম, কিন্তু লোকে সেটাও দেখছে। হুম। একদম। ও যখন পায়ে বল, চারদিকে মেসি 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 চিৎকার হচ্ছে, তাও তো লোকে রোনাল্ডোকে দেখছে। হুম। এই যে একটা লোকের কাঁধের ওপরে ভর করে একটা দেশের লিগ কোথা থেকে কোথায় চলে গেল, তার ব্র্যান্ড ভ্যালু কতটা বেড়ে গেল, এই ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর একটাই পথ, তোমার সবকিছু খুলে দিতে হবে। আমি রোনাল্ডো পাবো না, যাই হোক, একটা মানে ভালো মানের প্লেয়ার তো একটা দুটো চারটে পাঁচটা ভালো মানের প্লেয়ার, তাদের নিজস্ব ফলোয়ার্স, তাদের নিজস্ব ক্রয় ক্ষমতা, তাদের নিজস্ব ক্যারি করার ক্ষমতা কিন্তু অনেকটা টেনে দেবে তোমার লিগকে। 80-র দশকের শেষে দিয়েগো মারাদোনার পিঠের ওপর ভর করে কিন্তু একটা টিম তৈরি হয়েছিল নাপোলি। আমি শুনেছিলাম, আমি জানি না কতটা সত্যি, মারাদোনা বলেছিল গেটসেলের হাফ তোমার হাফ আমার, ঠিক আছে? তা যদি ধরো কলকাতা, আমাদের আমাদের লিগ, ধরো আমাদের লিগে ধরো এখন টপ লেভেলে একজন ফুটবলার খেলছেন, সেটা অ্যাঙ্গেলো কন্টেও হতে পারে, ধরো খেলছেন, সুপারজি নর্মাল তুমি ভাবো, হুম। সে যদি বলে টিভি রেটিং এর, যে টিভিতে যা হয় তার হাফ তোমার হাফ আমার, তা সেটা তো আমাদের লাভ, কারণ আমাদের তো খেলাটা কেউ দেখছে না। হ্যাঁ। আমার মনে হয় এরকমই কোনো একটা ভাবার চেষ্টা করছেন ফ্র্যাঞ্চাইজিরা, যারা ফিস দিয়ে খেলেন, এফএসডিএল যারা, তারা মনে হচ্ছে এরকমই কিছু একটা ভাবছেন, যে ভাবনাটা কিন্তু পজিটিভিটি বেশি। এই যে ফ্র্যাঞ্চাইজি রা বলতে কি সব 12টা দল? আমার মনে হয় 12টা দলই কি এটাতে অ্যাপ্রুভ হয়েছে? সব্যসাচী, যদি এই প্রজেক্ট লাভবান হয়, তাহলে কিন্তু লাভবান বাঙ্কারিলও হবে, ইমামিও হবে, কেন ওই টানে কিন্তু তুমিও বেরিয়ে যাবে। ইমামি যদি 35 কোটি টাকা মনে করে 40 কোটি টাকা আমি বছরে ইনভেস্ট করবো, কারণ এতে তো কিছু পাচ্ছি না,
এটা আমার লসই হচ্ছে। হুম। যখন পাওয়া শুরু করবে না, ওই ইমামি 1000 কোটি টাকা ইনভেস্ট করতে বেশিক্ষণ সময় নেবে না। তার জন্য কিন্তু পেতে হবে। আমার কথা হচ্ছে, এটা কি ব্যবসা হবে? এই মোড়ের মাথা ধরে আমি একটা ব্যবসা করছি, হুম। এখানে কি একটা ব্যবসা হবে? এখানে পানবিড়ির দোকান করা যাবে, নাকি এখানে একটা সোনার দোকান করা যাবে? করলে কি মানুষ আসবে? এটা তো প্রথম কেউ করবে। হ্যাঁ। সবাই তো একসঙ্গে 10টা সোনার দোকানে এসে বসবে না। সবাই একটা মোড়ের গঞ্জে প্রথম দোকান কেউ প্রথম করেছিল। সে কিভাবে করেছিল? যে একদিন এখানে বাজার হবে। ধরে নাও এই বাজারে মোহনবাগান সেই বাজারটা করার চেষ্টা করছে। মোহনবাগান মুম্বাই হয়তো সেই বাজারটা। মুম্বাই হয়তো সে করে, মোহনবাগান লিড করছে এটাতে। হুম। আর মুম্বাই তো নয়, তো সিটি গ্রুপ তো গোটা পৃথিবীতে মার্কেট করছে, হ্যাঁ। স্যার বিগ ম্যাটার। ফুটবলে বিশাল বড় ব্যবসা তাদের। হুম। একটা জায়গায় লস হয়, আরেক জায়গায় পুষিয়ে যায়, তাদের তো একটা বড়। কিন্তু মোহনবাগান কিন্তু এই বিষয়টায় ভারতবর্ষে লিড করছে। চলো এখানে দোকান করা যায় কিনা দেখি। দেখা যাক। এখানে যদি দোকানটা হয় সব্যসাচী, হুম। তাহলে কিন্তু যে সবার শেষে যে একটা ওষুধের দোকান খুলে বসবে, সবার লাস্ট তারটাও চলবে। তার জন্য ইয়েটা থাকতে হবে। তার আগে বাজারটা তৈরি করতে হবে। বাজারটা তৈরি করার লড়াই কিন্তু মোহনবাগান করছে। আমার মনে হয় দে আর দ্য লিডার অফ দিস ভেঞ্চার। দেখা যাক শেষ অবধি কী হয়। এবং এটাই বলার যে অবশ্যই স্যালারি ক্যাপ বাড়ছে, সমস্ত কিছু ওপেন করছে, প্লেয়ার যত ভালো আসবে। প্রাথমিকভাবে হয়তো ধাক্কাটা ইস্টবেঙ্গল বা যারা চ্যাম্পিয়ন, ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হতে চায়, অথচ হাতে সেই রেস্ট নেই, পকেটে নেই, হুম। সেটা তো নিশ্চয়ই তাদের সবচেয়ে বেশি ধাক্কা লাগবে। কিন্তু ভবিষ্যতে সুবিধা হবে। এখন এটাই দেখার, কারণ যে লিগের কথা আমরা বললাম আইএসএল, তার এখনো অবধি কোনো স্পন্সর এখনো অবধি আসেনি। জানো, দুটোই তো চলছে। আমি তো তোমার শুরুতে বলেছি আলোর অন্ধকার, দুটো চলছে এর মধ্যে। কোনো স্পন্সর নেই। এবং এই একই রকমভাবেই ওপেন করার চেষ্টা করেছিল আমাদের পড়শি দেশ চীন। তারাও চাইনিজ সুপার লিগটাকে, তুমি মনে করো যখন অস্কার চেলসি থেকে খেলার পর সবাই তখন তারা চলে গেল এবং তারা একটা মার্কেটটা ওপেন করার চেষ্টা করে। সেখানে কিন্তু তারাও খুব একটা যে উন্নতি করেছে এমন নয়। এমনকি অনেক দল রয়েছে তা ব্যাংক্রাফ্টও হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে এরকম ইতিবাচকও আছে, সৌদি আরবের মতো ইতিবাচক বিষয় আছে, চীনের মতো নেতিবাচকও আছে। সেটা এখন দেখার যে ভারতীয় ফুটবল, ভালো পয়েন্ট তুললো। ভারতীয় ফুটবল এখন কী জায়গায় যায়। কিন্তু এইটাই বলবো যে সবই কিছু হোক, আলটিমেটলি ভারতীয় ফুটবলারদের মানটা বাড়ুক। কারণ বিদেশি ফুটবলার এনে তো মানটা খুব কি বাড়বে বলে মনে হয় না। ওইভাবে হয়তো হবে আর না। একই আমাদের একজন তারকা ফরওয়ার্ড সুনীল ছেত্রী, তিনি রিটায়ার নিয়ে নিয়েছেন। এখন আমাদের চিন্তা হচ্ছে এরপর গোল করবে কে, এই চিন্তাটা এখন শুরু হচ্ছে। তার মধ্যে এই স্যালারি ক্যাপ আর এশীয় কোটার বিদেশি বাদ, এইসব নতুন নিয়ম চলে এসছে। যাই হোক, ভারতীয় ফুটবলে মঙ্গল হলেই তাহলে সব নিয়মকে আমরা স্বাগত জানাবো নিঃসন্দেহে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আপনারা মতামত জানান। আপনারা জানান। খুব জটিল বিষয়ে আমরা যেগুলো বলছি একটাও বেদবাক্য নয়, এটা আমাদের মতামত। আপনারা মতামত জানান যে কি মানে কতটা লাভবান হবে ভারতীয় ফুটবলের জন্য, ক্লাবগুলোর মধ্যে বৈষম্য যেটা তৈরি হতে চলেছে সেটা কতটা ভালো হবে ভারতীয় ফুটবলের জন্য, সেটা আপনারা কমেন্ট বক্সে জানান। অবশ্যই এই রকম ভিডিও দেখতে এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম পেজকে অবশ্যই ফলো করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা। এক্সট্রা টাইম।